সুদীপ্ত দা, এইভাবে যদি একটা অমিত শাহ যে বক্তব্য রেখেছেন সেটা জেডিইউর কাছে যে বার্তা গেল, এবং আমরা জানি যে নীতিশ কুমার এবং তার দল ক্ষমতার কাছাকাছি থাকার জন্য কত রকম ভাবে, যেটা বললেন প্রসন্দা নিজেও, দল পাল্টান সমস্ত কিছুই হয়। তো সেক্ষেত্রে এই ভোটের আগে এই ধরনের একটা বার্তা বিজেপির দিয়ে দেওয়া, সেক্ষেত্রে কি খানিকটা এনডিএ এর অসুবিধা হয়ে গেল না? না, অমিত শাহ এমন কিছু করবেন না যাতে এনডিএ অসুবিধা হয়। অমিত শাহ চমৎকার ইলেকশন বোঝেন, ইলেকশন স্ট্র্যাটেজাইজ করতে পারেন। তিনি যা কিছু বলেছেন তাদের দিক থেকে খুব ভেবেচিন্তে নিশ্চয়ই বলেছেন। তার কারণটা কি কি সম্ভাব্য হতে পারে সেটা নিয়ে আমি পরে আলোচনা করতে পারি। আমার মনে হয় আগে একটু, যেটা নিয়ে তুমি প্রথম প্রশ্নটা করেছিলে সোফিয়া, যে প্রশান্ত কিশোরের দল এবং তার সম্ভাবনা, সেটা নিয়ে আগে একটু কথা বলা দরকার। প্রশান্ত কিশোরের দল, এই জন সুরাজ পার্টি, এরা নির্বাচনের ময়দানে প্রথম নেমেছিল গত বছর নভেম্বর মাসে, যখন 4টি বিধানসভা উপনির্বাচনে এরা লড়েছিল। তাতে কিন্তু আমার যতদূর মনে পড়ছে, একটাতে এরা 10.5% আর একটাতে 22.5% মতো ভোট পেয়েছে, যদিও কোনটাতেই দ্বিতীয় স্থানে আসতে পারেনি, তৃতীয় স্থানে এসেছে। এখন ভোটের অঙ্ক যদি আমরা দেখি আর কি, যদি কোনো একটা দল 22.5% ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকে, তার মানে সত্যি সত্যি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ওই সামান্য 1-2% ভোটের এদিক ওদিকে এই তিনজনের মধ্যে যে কেউই জিতে যেতে পারে। সুতরাং কোনো কোনো আসনে প্রশান্ত কিশোরের দল সেরকম অবস্থায় যে যাবে না সেটা এখনই বলা যায় না, যাওয়ার সম্ভাবনা আছে। তারা জিতে সরকার গঠন করবে, সে কথাই বলছি। বিহারের আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং এবং খুব বলার মতো, সেটা হচ্ছে বিহারে এখনকার বিধানসভাটা যদি দেখো, যে দল গত বিধানসভায় সব থেকে বেশি ভোট পেয়েছিল এবং সব থেকে বেশি আসন পেয়েছিল, তারা এখন বিরোধী আসন। সেটা হচ্ছে রাষ্ট্রীয় জনতা দল। তাদের ভোটের পার্সেন্টেজ ছিল গত বছর 23%-এর বেশি, যেখানে বিজেপি ছিল 19.5 মতো, আর জেডিইউ হচ্ছে 15.5 একটু বেশি, 15.4। তার মানে কি, অনেক বেশি ভোটের পার্সেন্টেজ কিন্তু ছিল রাষ্ট্রীয় জনতা দল। না, সেটা কারণ বেশি আসনে লড়েছিল, বেশি আসনে লড়েছিল, বেশি আসনে লড়াও ছিল বটে। কিন্তু তখন যেটা হয়েছিল সেটা প্রশংসা বললো, সেটা আরেকবার বলা দরকার। সেটা হচ্ছে যে নীতিশ কুমার এই একই বিধানসভাতে 3 বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে একবার তার এই রেকর্ড আছে। তিনি প্রথমে রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে, পরে ছেড়ে দিয়ে, প্রথমে বিজেপির সঙ্গে, পরে ছেড়ে দিয়ে রাষ্ট্রীয় জনতা দল, আবার পরে বিজেপির সঙ্গে। এই যে কোনো মূল্যে মুখ্যমন্ত্রিত্ব নীতিশ কুমারের চাই, এবং নীতিশ কুমারের বদলা কোনো বিকল্প কোনো মুখ এনডিএ দিতে পারছে না, এটা এনডিএর কাছে একটা বড় সমস্যা। এটা এনডিএ একটা বড় দুর্বলতা বটে। প্রশ্ন আগে একটা অনুষ্ঠানে বলেছিল, বিহারের রাজনীতির যারা খবরাখবর রাখেন তারা জানেন, নীতিশ কুমার শারীরিকভাবে এখন একেবারে তার শ্রেষ্ঠ অবস্থায় নেই। মানসিকভাবে তিনি এমন কিছু উচ্চারণ, এমন কিছু কথাবার্তা সম্প্রতিকালে নানা জায়গায় বলেছেন যে তিনি একেবারে সেরা অবস্থায় থেকে নির্বাচন পরিচালনা করছেন, যে অতীতে যেরকম করেছেন সেটা এবার নেই। তার মানে বিজেপির যে জোটে রয়েছে, সেই এনডিএ জোটের কোনো মুখ্যমন্ত্রী প্রার্থী নেই নীতিশ কুমার ছাড়া। এটাই এনডিএ জোটের দুর্বলতা বলে ভোটারদের কাছে গণ্য হতে পারে। সেই জন্য আমি ফিরে এলাম এই অমিত শাহ প্রসঙ্গে। অমিত শাহ সম্ভবত সেই কারণেই এই প্রশ্নটা ওপেন রেখেছে। তার কারণ যেভাবে এবার সিট বন্টন হয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং। আগের বার অনেক বেশি আসনে লড়েছিল নীতিশ কুমারের দল, জনতা দল ইউনাইটেড, কম জিতেছে। হ্যাঁ, এবার দেখো, এবার ঠিক 101টা করে সিট নিয়েছে দুটো বড় দল, বিজেপি এবং জনতা দল ইউনাইটেড। যাতে এর মধ্যে কাস্ট রাইট যার বেশি হবে সে হচ্ছে বড় দল, সঠিক দল। প্রচুর যেটা বললো চিরাগ পাসওয়ানের দলকে, চিরাগ পাসওয়ানের দল, লোক জনশক্তি পার্টি, তাদের দেওয়া হচ্ছে 29টা আসন। আর বাকি যে ছোট দুটো পার্টি আছে, একটা জিতার নামের পার্টি, একটা উপেন্দ্র কুশওয়ার পার্টি, নামগুলো আমার ঠিক খেয়াল নেই, প্রশ্ন হয়তো বলতে পারবে, তাদের আবার ঠিক ছটা করে আসন দেওয়া হয়েছে। মানে আসন বন্টনের ফর্মুলাটাই এমন ভাবে করা হয়েছে যে স্ট্রাইক রেট অনুযায়ী ঠিক হয়ে যাবে কে বড় দল কে ছোট দল। মানে এবার যদি এনডিএ যে জোট যেতেও, আমার নিজের ধারণা নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থাকবেন কিনা এই প্রশ্নটা খুব বড় হয়ে সামনে আসবে। আর আরেকটা পয়েন্ট পরে শেষ করি, যেটা প্রসূন বলেছে, কংগ্রেসের
হ্যাঁ, এটা সত্যি প্রশ্ন না যেটা তুমি বলেছো, আমার বিস্ময়কর লাগে যে কংগ্রেস যেন খেলতে 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 শেষ মুহূর্তে ক্লাইম্যাক্সে পৌঁছে কোনো কারণে মনে হয় যেন খেলাটা হঠাৎ করে ছেড়ে দিচ্ছে। সত্যি তো আজকে রাহুল গান্ধী যদি কংগ্রেসকে সামনে থেকে নেতৃত্ব দেন, আমরা সবাই জানি মল্লিকার্জুন খাড়গে প্রেসিডেন্ট হলে কি হয়েছে, আসলে দলকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী, জনমানসে তার সেই ভাবমূর্তিও আছে। তিনি বিহারে কেন নেই? আজকে প্রথম দফায় মনোনয়ন শেষ হলো, আর 3 দিন পরে দ্বিতীয় দফার মনোনয়ন শেষ হয়ে যাবে। তিনি কোথায় নেতৃত্ব দিচ্ছেন? কংগ্রেসের অন্য পুয়ানা চারানা নেতা যাদের বলা হয় শহর সাধারণ রাজনীতির কথায়, তারা বলছেন তেজস্বী যাদব হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর মুখ। আরে বাবা, অ্যাডজাস্টমেন্টটা ঠিক করো। বিজেপি কবে থেকে আসন প্রার্থী ঘোষণা করে দিয়ে প্রচারে নেমে পড়েছে। কংগ্রেসের প্রার্থী তালিকা এখনো, পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা এখনো আমি জানি না বিহারে অ্যাভেলেবেল কিনা, আমার কাছে অ্যাভেলেবেল না, আমি বাইরে রয়েছি, আমি নেটে দেখতে পাচ্ছি না। ওরা আজকের মনোনয়নের মতো প্রার্থী তালিকা দিয়েছে। এর দুটো কারণ হয়েছে, আমি সেটা পরে ব্যাখ্যা করে বলছি। দুটো অদ্ভুত ঘটনা ঘটেছে। যে নীতিশ কুমার মাঝখানে 3-4 মাস মানসিকভাবে অসুস্থ ছিল। এইরকম যখন 101টা করে সিটের যখন ডিল ডান করে ফাইনাল করে যখন লালান সিং এবং রাজিয়ান ফিরে আসে ওদের জেডিইউ এর, আসার পরে রাত্রিবেলা নীতিশ কুমারের কাছে লোকে বলে যে তোমাকে চিফ মিনিস্টারশিপ থেকে হাঁটিয়ে দেওয়া হবে। তখন নীতিশ কুমার বলছে যে মানে প্র্যাকটিক্যালি সোমবার মঙ্গলবার রাত্রিবেলা নীতিশ কুমার প্রথম সমূর্তিতে দেখা যায়, এবং নীতিশ কুমারকে নাকি স্লো পয়জনিং করা হচ্ছিল বলে ভুলভাল বকছিল। নীতিশ কুমার সেদিন রাত্রিবেলা লালুকে ফোন করে এবং নীতিশ কুমার বলে আমি কোনোভাবে সেরামলের তেজস্বী চিফ মিনিস্টার হবে, কিন্তু আমি বিজেপি চিফ মিনিস্টার মারবো না। এবং লালন সিং আর রঞ্জনকে পরিষ্কার বলে যে তোমরা কে, দলটা তো আমার। এবং তাতে নীতিশের যারা ঘনিষ্ঠ অনুগামী, তার মধ্যে 1-2জন সাংবাদিকও আছে, তারা ভয়ঙ্কর উৎসাহী হয়ে বলে যে টাইগার জিন্দা হ্যাঁ, এখনো টাইগার। সে আবার ব্যাক করে যাও। নীতিশ কুমার মানে আশ্চর্যজনক, ওই রাত্রিবেলা মিটিং এ রেখে রাত্রি 2টো পর্যন্ত মিটিং করে সে ফাইনাল করে যে একে এখানে ক্যান্ডিডেট দেবো, এবং সবাই আশ্চর্য হয়ে যায় যে নীতিশ কুমার গত 6 মাস 1 মাস ধরে আমরা দেখেছি জাতীয় সঙ্গীত যখন গাওয়া হচ্ছে হঠাৎ করে হাত পা নাড়াচ্ছে, হাসছে, তাকে চিফ সেক্রেটারি আটকাচ্ছে, সেই নীতিশ কুমার একদম ঝরঝরে পরিষ্কার সমূর্তিতে ফিরে এসছে। এবং এমন হয়ে যায় মানে প্র্যাকটিক্যালি কংগ্রেসও ওয়েট অ্যান্ড ওয়াচের মধ্যে ছিল। কংগ্রেস হয়তো ভাবছিল এনডিএ জোটটা ভেঙে যেতে পারে। আজকেও যে ঘটনাটা ঘটেছে, অমিত শাহ এটা বলার পরেই জিতেন রাম মাঝি, মানে নীতিশ যাকে চিফ মিনিস্টার করেছিল আমাদের সকলের মনে আছে 2015-24-এর 14 খারাপ রেজাল্টের পরে, এবং তারপর জিতেন রাম আলাদা দল করে, সে প্রথম স্টেটমেন্ট দিয়েছে যে নীতিশ কুমারকে যদি চিফ মিনিস্টার না রাখা হয় তাহলে এখনই এনডিএ ভেঙে যাবে। বলে আমার মনে হয় কংগ্রেসও নানা ব্যাক চ্যানেলে মানে অমিত শাহ আজকে যে খেলাটা খেলে বছরের পর বছর কংগ্রেস এই খেলাটা খেলেছে ব্যাক চ্যানেলে, তারাও এই উল্টো দিকের যোগাযোগটা রাখছে শেষ পর্যন্ত, কে কোথা থেকে ভাঙে, কে কত নতুন করে জোট করে। মানে কংগ্রেসের আগ্রহটা এই দিকে ততটাই যতটা না সার্ভিসে দেখা যাচ্ছে ব্যাক চ্যানেলে কি হয়। ফলে বিহারের অবস্থাটা এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে যে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যেরকম এই ডিল ফাইনালের সময় চিরাগ পাসওয়ানের সাথে সিদ্ধান্ত হয়েছিল আলোলি, যেটা রামবিলাস পাসওয়ানদের গ্রাম গড়, সেইখানে চিরাগ পাসওয়ানদের সিটটা ছেড়ে দেওয়া হবে। এই ডিল ফাইনাল করে চিরাগ পাসওয়ান আসে, মানে তার ওটা ইজ্জতের ব্যাপার। আমি যে তুমি ধরো সল্টলেকে থাকো, সল্টলেকের আমার সল্টলেকটা চাই, লোকে বলে না আজকে শোভন ফিরে এসছে, জল শোভন আমার তৃণমূলে, সে আজকে বললো বেহালাটাই আমার চাই পরে, তো ওই রকম ব্যাপার আর কি। আর নীতিশ কুমার ঠিক ওইখানে তার পরের দিন কি আলোলিতে জেডিইউ এর ক্যান্ডিডেট, মানে বিষয়টা কোনো গ্রুপেই কিন্তু খুব পরিষ্কার নয়। এবং কংগ্রেস এই ওয়েট অ্যান্ড ওয়াচের জন্য অপেক্ষা করছে কে কখন ভাঙে, কে কোথায় আসে, করতে করতে যে খেলা প্রায় শেষ হয়ে যাচ্ছে, অন্তিম লগ্নে এক্সট্রা টাইমে চলে গেছে, এটা বোধহয় রাহুল গান্ধী টাইমিংটা বুঝতে ভুল করেছে। তো যাই হোক, এইরকম একটা জায়গায় রয়েছে। এবং এই মুহূর্তে প্রশান্ত কিশোরের হাবভাব দেখে আমার মনে হচ্ছে প্রশান্ত কিশোর ভেবেছিল একটা উদ্দেশ্যে, কিন্তু সেই উদ্দেশ্য যদি সফল না হয় এবং বিজেপি সত্যি যদি সরকার গঠন করে চিফ মিনিস্টার হয়, তাহলে প্রশান্ত কিশোরের আগামী 15 বছরের বিহারে উত্থানের, কারণ তেজস্বী বিরোধী দলনেতা হবেই এনি কেস, রাহুল গান্ধী যেরকম বিরোধী দলনেতা, তেজস্বী থাকবে, তাহলে 3 নম্বর পজিশন চলে গিয়ে প্রশান্ত কিশোরের কোনো লাভ নেই, কোনো ভবিষ্যৎই হবে না।
ওকে আরো 10-15 বছর অপেক্ষা করতে হবে। সে দল আদৌ চলবে কিনা তার ঠিক নেই, কারণ সবাই এই একটা ইন্সপিরেশনে এসছে, সবাই একটা উদ্দেশ্য নিয়ে এসছে। সুতরাং প্রশান্ত কিশোর যেন হঠাৎ করে ম্যাচ থেকে এত উৎসাহ নিয়ে প্রথমে 51 জন, পরে 62 জন, আমি রাঘবপুরে দাঁড়াবো, সবার আগে ক্যান্ডিডেট লিস্ট ডিক্লেয়ার হয়ে গেল, তারপরে হঠাৎ করে স্টেটমেন্ট দিয়ে আজকে বলেছে হয় 10টা আসন জিতবো অথবা 150টা। আচ্ছা, এরকম কাউকে বলতে শোন, এ হাস্যকর ব্যাপার। মানে প্রশান্তর মতো ভোট কুশলী যাকে বলা হচ্ছে সারা ভারতের, সে বুঝতেই পারছে না 10 নয়তো 150 হয় কখনো।